18 ইলেকশন যদি অবৈধ হয়, 24 ইলেকশন যদি অবৈধ হয়, তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয়? তাহলে তো ঢাকা 17 আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত। ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনও করা হচ্ছে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব। হাইকোর্টের আদেশের পর এবার দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? এই সরকার জনগণের স্বার্থ বিরোধী, দেশ বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন, এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। কোন উপদেষ্টা হইয়া মুরগির রান খাইয়া গ্যালারির মধ্যে 15,000 টাকার কেস, 20,000 টাকার কেস, এটা তো 9 মাস আগেও ছিল না, 10 মাস আগেও ছিল না। তোরা কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব? তাহলে কি তোদের মতন লেরি কুত্তার আমরা বসাইতাম? আর বসাই আজকে এই রইতে বানে কুকু কাকা করতাম, আমরা একটা বসাইতাম। তোরা আন্দোলন করছো, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষিয়া খাইছি? ইশরাক কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে 2018 ও 24-এর অবৈধ ইলেকশনগুলোকে সূক্ষ্মভাবে বৈধতা দেওয়া হলো। 18 ইলেকশন যদি অবৈধ হয়, 24-এর ইলেকশন যদি অবৈধ হয়, তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয়? তাহলে তো ঢাকা 17 আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত। একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই, সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের 300 জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে। আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি, সেজন্যই ইশরাকরা বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয়, কারণ ইশরাকরা জানে বিচারপতি তাদের, ক্ষমতা এখন তাদের, আদালতও তাদের। এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই। এই সরকারও জনগণের সাথে তামাশা কম করলো না, জনসমর্থন ছিল, মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক, স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক, নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করলো। সারাদিন নির্বাচন করার লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে, নিজ দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে। আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। যদি ফৌজদারি অপরাধ করে থাকি, তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। জনাব আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এই সিটি কর্পোরেশন বিষয়ক যে মন্ত্রণালয় এলজিআরডি সেটার উপদেষ্টা একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন, সেটা হলো জনাব ইশরাক হোসেন ক্রিমিনাল অফেন্স করছেন। মানে এটুকু শোনার সাথে সাথে আমাদের বলে দেওয়া উচিত তাহলে সরকার ইশরাক হোসেনকে গ্রেফতার করুক, মামলা হোক, সব কিছু। এই জায়গায় কেন চলে গেল, এখনও কেন কন্টিনিউ করছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জনাব আসিফ মাহমুদ কি বলেছেন সেটা একটু বলি, তারপর কথা বলি। তিনি বলছেন উনি অফিসিয়াল কোনো দায়িত্ব নেননি, উনি ওনার, এটা বিবিসি বাংলাকে বলছেন, নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন। তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন। এটা হলো তার অভিযোগ। এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের পেনাল কোডে আছে, সেটাই তার অভিযোগ। এখন সর্বশেষ আমরা জানি জনাব ইশরাক হোসেন সিটি কর্পোরেশনে গেছেন, সেখানে তিনি মাননীয় মেয়র এরকম একটা ব্যানার লেখা জায়গায় তিনি ওখানকার কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন। শুধু তাই না, তিনি এর আগে যেসব মুভমেন্ট করছিলেন সেখানে সিটি কর্পোরেশনের গেটে তালা দেওয়া, বিভিন্ন রুমে তালা দেওয়া, এসব ঘটনা আছে। এবং জনাব আসিফ মাহমুদরা যদি মনে করেন যে তারা এরকম একটা কেস ফ্রেম করবেন, করতে পারেন, অন্তত প্রাথমিকভাবে সেটা তারা বলতেও পারেন। কিন্তু এই জায়গায় গেল কেন, এবং বিশেষ করে মানে এই জিনিসটা একটু সারপ্রাইজিং আমি বলবো। তারপর এটা নিয়ে রিড করা হলে উচ্চ আদালত থেকে ইশরাক হোসেনের পক্ষে রায় দেওয়া হয়েছে, বলেছে রিট বাতিল করা হয়েছে, তাকে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ পড়ানো হোক, এমন কথা বলা হয়েছে। তারপরেও সেই শপথটা কিন্তু সরকার পড়ায়নি। মানে ইশরাককে আইনানুগভাবে
মেয়র পদে তারা বসায়নি, বসতে দেয়নি, আমি এভাবে বলবো। এবং কেবল দেয়নি নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আজকে দাবিও করেছেন, রীতিমতো উনি বলেছেন ইশরাক হোসেন এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স, তিনি আইন লঙ্ঘন করছেন। উনি যে নিজে আইন ভাঙলেন, উনি যে নিজে উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করলেন, রায়কে পালন করলেন না, সেটা নিয়ে কোনো কথা নাই। ইশরাক হোসেন নাকি ক্রিমিনাল অফেন্স করছে। যে সরকারের একজন উপদেষ্টা বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে ক্রিমিনাল অফেন্স করেছে বলে অভিযুক্ত করছে, সেই সরকারকে বিশ্বাস রেখে চলার জন্য বিএনপি তার সর্বোচ্চ বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তাদেরকে বিশ্বাস করে চলব। কেমন রাজনীতি হচ্ছে এটা আমি বুঝি না। বিএনপির এই পরিবর্তনটা কেন? কারণ বিএনপির যে শীর্ষ নেতা আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে লন্ডনের 13 তারিখে যে বৈঠকটা হয়েছে সরকার প্রধানের, ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে তারা একটা জায়গায় উপনীত হতে পেরেছে যে ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে রমজান হবে, সেই রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। এই কথাতে বিএনপি এতই খুশি হয়েছে যে এখন তার সরকারের উপর বিশ্বাস রেখে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার জনগণের স্বার্থ বিরোধী, দেশ বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন, এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে, আওয়ামী লীগের ফাঁদে পড়বে, ইত্যাদি ইত্যাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্ততপক্ষে 2 বছর থাকা দরকার, এই কথা একমাত্র গণ অধিকার পরিষদে বলেছিল। তারপরে আমরা কেন দ্রুত নির্বাচনের কথা বললাম? যখন আমরা দেখলাম যে এই সরকার জনগণের স্বার্থ বিরোধী, দেশ বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। মায়ানমারকে ওই মানবিক করিডোরের নামে এই দেশটাকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সমুদ্র বন্দর আরেকটা দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। সেন্ট মার্টিনের মতো একটা সেন্সিটিভ জায়গাকে কি হচ্ছে না হচ্ছে এই দেশের মানুষ জানে না, অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এরকম নানামুখী তৎপরতা আমরা যখন দেখলাম, তখনই আমরা বললাম যে নো, এইভাবে চলতে পারে না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশটাকে ঠিক রাখায় আমাদেরকে একে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্যই আমরা বলেছিলাম দ্রুত নির্বাচন দিন, রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা আপনারা হস্তান্তর করেন, যাতে রাজনৈতিক সরকার দেশ ও জাতির কাছে জবাবদিহি করতে পারে। এজন্যই কিন্তু আমরা সে কথাগুলো বলেছি, দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু এটাও বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এখন সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার তো এটাই যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি ডিসেম্বরে দেন আর ওই অক্টোবরে দেন, যদি নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে ওই রকি ভুদামার্কা নির্বাচন দিয়ে কি লাভ? আপনি বলেন। এই সরকার যদি 3 মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে, আমরা ওয়েলকাম জানাবো। আর যদি না হয়, তাহলে এই সরকার আরো 8 মাস সময় নিক, কোনো অসুবিধা নেই। তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রার্থীরা এলাকায় যাবে, আরেকটি দল সেখানে হামলা চালাবে, আওয়ামী লীগের মতো বাধা দিবে, ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে। এটা তো হতে পারে না, এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই। এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভিন্ন মতের ওই অপোনেন্ট যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না, তাদের উপরে আক্রমণ চালানো হয়, রক্তাক্ত করা হয়। তো এরকম সংস্কৃতি তো এই বাংলাদেশে আমরা দেখতে চাই না। এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, সংস্কার করতে হবে, দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকেও একই জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্যটি আসছে। তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, যদি বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি আমরা করতে পারি, তবে ফেব্রুয়ারিতেও ইলেকশন হতে বাধা নেই। ইতিমধ্যে আমাদেরকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে। অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসনে অংশগ্রহণ করবে, অমুকের কাছে বিক্রি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো স্রেফ প্রোপাগান্ডা, গুজব। আমাদের পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র, এরকম নানামুখী আপনার গুজব কিন্তু ছড়ানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে, আওয়ামী লীগের ফাঁদে পড়বে, ইত্যাদি ইত্যাদি। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। এই সরকার একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে 2টো বিষয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি। বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে, নেতাদের সাথে হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বৈঠকটাকে আরো আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না, বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে, সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট, যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এরকম, এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো,
তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না। আজকে অনেকেই বলা বলি শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে, ওরাই অংশগ্রহণ করবে, আর কোনো দল অংশগ্রহণ করবে না, নাকি বিএনপিকে নিয়ে এই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চাই? এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। এই জন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা, যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন, এই কারণে কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তারপরেও বলবো, যাই হোক, আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন। আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন, আমাদের সামনে বিষয়টা আরো খোলাসা হবে। এটা গেল একটা পার্ট। আরেকটি বিষয়, সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন, এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই, কিন্তু দেখবেন ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর, সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায়। অন্যান্য দলের 2 জন থাকলে তারা 4 জন চলে যায়। এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে। এই জায়গা থেকে সরকারকে আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে। সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে, তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে।